আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা প্রমাণ করব সেটি হচ্ছে যে বৃত্ত বিষয়ক, অবশ্যই বৃত্ত বিষয়, কারণ আমরা ধারাবাহিকভাবে জ্যামিতিতে বৃত্ত বিষয়ক বন্ধুগুলো প্রমাণ করে আসতেছি কিছু ক্লাস হলো। তারই ধারাবাহিকতা আজকে আমাদের যে আলোচনার বিষয় বা প্রমাণের বিষয় সেটি হচ্ছে বৃত্তের দুটি সমান জ্যা, অর্থাৎ একটি বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান হবে। অর্থাৎ বিষয়টা কি দাঁড়াচ্ছে যে একটি বৃত্ত তার দুইটি জ্যা যারা কিনা সমান, তারা পরস্পরকে ছেদ করলো, ছেদ করাতে যে বিভক্ত হলো, অবশ্যই ছেদ বিন্দুতে জ্যা দুটি দুটি করে অংশে বিভক্ত হবে, মানে প্রথম জ্যাটাও দুটি অংশে, দ্বিতীয় জ্যাটিও দুইটি অংশে বিভক্ত হবে। তাহলে অংশদ্বয়গুলো কি হবে? সমান হবে। আমরা বিষয়টা একটু চিত্রের সাহায্যে দেখি এবং ভালো করে বোঝার চেষ্টা করি যে আসলে এই কথা বা এই বিষয়টা আসলে কি, যেটা আমরা আজকে প্রমাণ করব। যে এটা হচ্ছে ধরে নিয়ে একটা বৃত্ত, এখন দুইটা সমান জ্যা, এ বি আর সিডি। এ বি আর সিডি দুটি সমান জ্যা যারা কিনা পি বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ দুটি বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে, তাহলে এ বি আর সিডি দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলো কি বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে এদের একটির অংশদ্বয়, তাহলে একটির অংশ কি হবে? এপি আর বিপি হবে, আর অপরটির অংশ কি হবে? সিপি আর পিডি হবে। এখন বলতেছে কি এই অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান, তাহলে ব্যাপারটা কি হয় দাঁড়াবে? এই এপি হবে, অর্থাৎ এটার বৃহত্তর যে অংশটা সেটা এটার বৃহত্তর অংশের সমান হবে, অর্থাৎ পিসি হবে। আর পিডি বা ডিপি, তার পিডি ক্ষুদ্রতরটা ক্ষুদ্রতর অংশের সমান হবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, ব্যাপারটা যেন এইভাবে দেখা না হয় বা ভাবা না হয়। এখানে যেহেতু বলতেছে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান হবে, তার মানে ব্যাপারটা এরকম নয় যে এপি সমান হবে পিডি এর, ব্যাপারটা কিন্তু এমন না। দেখতে হবে বৃহত্তর অংশটা বৃহত্তর অংশের সমান আর ক্ষুদ্রতর অংশটা ক্ষুদ্রতর অংশের সমান। যদিও এটা আমাদের প্রশ্নে বা উল্লেখ নাই, কিন্তু বিষয়টা কিন্তু এমনই যে বৃহত্তর অংশ কি এপি, এপি সমান হবে পিসি এর, আর ক্ষুদ্রতর অংশ হলো পিডি, পিডি সমান হবে পিবি এর। অর্থাৎ একটি বৃত্তের যদি দুটি সমান জ্যা, এখানে কিন্তু একটা শর্ত আছে, জ্যা দুটিকে অবশ্যই সমান হতে হবে। যদি সমান না হয় তাহলে কিন্তু এই বিষয়টা প্রযোজ্য নয়। তাহলে দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান হবে। তাহলে এবি এবং সিডি দুটি সমান জ্যা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো, ছেদ করাতে কি হলো? একটি অংশদ্বয় অর্থাৎ এপি আর পিসি সমান হলো এপি আর পিসি আর পিডি আর হচ্ছে পিবি সমান হবে। এই হচ্ছে আজকে আমাদের প্রমাণের বিষয়, এটা আজকে আমরা প্রমাণ করব। এখন কথা হচ্ছে এই বিষয়টা প্রমাণ করতে গেলে আমাদের কি কি ধারণা থাকা জরুরি, যে ধারণাগুলো আমরা এখানে ব্যবহার করব। আচ্ছা, কি কি ধারণা থাকা দরকার? আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যা, অর্থাৎ একটা জ্যা এমনটা জ্যা যেটা কেন্দ্রগামী নয়, সেটা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। তো জ্যার উপরে একটা আমরা লম্ব অঙ্কন করলাম, করাতে এই জ্যাটা কি হবে? সমদ্বিখণ্ডিত হবে। এটা একটি ধারণা এবং এটা আমরা এই উপপাদ্যটা আমরা প্রমাণও করছি যে কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে, এটা একটি ধারণা। আর আমরা মানে সমকোণী ত্রিভুজের যে সর্বসমতার নিয়ম অতিভুজ বাহু উপপাদ্য, সেই বিষয়টা এখানে আমরা ব্যবহার করব। অতিভুজ বাহু উপপাদ্য বিষয়টা কি? দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান অতিভুজ আর অতিভুজ ভিন্ন অপর যে কোনো বাহু হতে পারে লম্ব সমান লম্ব কিংবা ভূমি সমান ভূমি, এটা হয় তাহলে ত্রিভুজদ্বয় কি হবে? সর্বসম হবে। এটা হলো অতিভুজ বাহু উপপাদ্য, যেটা শুধুমাত্র সমকোণী ত্রিভুজের জন্যই প্রযোজ্য। তো এই ধারণাটা আমরা এটা ব্যবহার করব। আর আমরা জানি যদি দুটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে তাদের অনুরূপ বাহু কিংবা অনুরূপ কোণগুলো সমান হয়। আর আমরা প্রমাণের বিষয়টা খেয়াল করে
কখনো হয়তো কোণ, কখনো হয়তো বাহু সমান দেখায়, কিংবা অনেক ক্ষেত্রে আমরা কোণ এবং বাহু উভয়ই সমান দেখায়। তবে কোণ এবং অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ কিন্তু সমান হয় যদি যদি দুইটি ত্রিভুজ সর্বসম হয়। এটা একটি ধারণা। আমরা এই ধারণাগুলো ব্যবহার করব। আর আরেকটি বিষয় হচ্ছে একই বৃত্তের দুটি সমান জ্যা, একই বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। একই বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে হয় কি সমদূরবর্তী। আর দূরত্বের ধারণাটা কি? দূরত্বের ধারণাটা আসলে লম্ব দূরত্বের ধারণা। অর্থাৎ দুটি আমরা যে আঁকলাম, এটা হচ্ছে কেন্দ্র, এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি আর এখান থেকে যদি একটা লম্ব অঙ্কন করি, লম্বদ্বয় কি হবে? সমান হবে। কেন সমান সমান যে কেন্দ্র হতে সমদূরবর্তী। আর দূরত্বের ধারণাটা হচ্ছে লম্বের ধারণাটাই সাধারণত বোঝানো হয়, কেন ক্ষুদ্রতম দূরত্বটা হচ্ছে প্রকৃত দূরত্ব। আর ক্ষুদ্রতম দূরত্বটা কি কি বোঝায়? লম্ব দূরত্বের ধারণা দেয়। সুতরাং এই যে অঙ্কিত লম্বদের যে দৈর্ঘ্যটা, সেই দৈর্ঘ্যটা কি হবে? সমান হবে। এই ধারণাটাও আমরা এখানে ব্যবহার করব। এখন আমরা মূল প্রমাণে চলে আসি। প্রথমে এই হচ্ছে প্রশ্ন অনুযায়ী বা আমরা যেটা প্রমাণ করব সেই অনুযায়ী একটা চিত্র এঁকে নিচ্ছি। এটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। বৃত্তের দুটি সমান যায়, তাহলে প্রথমে দুটি সমান যা অঙ্কন করি। এটা হচ্ছে এ বি আর হচ্ছে সি বি। আমরা ধরে নেই উভয়ে পি বিন্দুতে সেট করলো, উভয় কি করলো? পি বিন্দুতে সেট করলো। আর এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কেন্দ্র হচ্ছে ও। এখন আমরা বিষয় নির্বাচনটা লিখে ফেলি। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুইটি সমান জ্যা পরস্পরকে পি বিন্দুতে সেট করে। ব্যাপারটা কি দাঁড়ালো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের, এটা হলো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, এবি এবং সিডি দুইটি সমান যায়। এবি এবং সিডি দুইটি সমান যায়, পরস্পর কি করলো? পি বিন্দুতে সেট করলো। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয় সমান। অর্থাৎ বৃহত্তর অংশটা বৃহত্তর অংশের সমান আর ক্ষুদ্রতর অংশটা ক্ষুদ্রতর অংশের সমান। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? এপি সমান সিপি আর হচ্ছে পিডি সমান পি বি। এটা আমাদের প্রমাণ করতে হবে। আর এর প্রমাণটা করতে গেলে আমাদের কি লাগবে? অঙ্কন লাগবে। কারণ এটা প্রমাণের সুবিধার্থে আমরা কি করব? একটা অঙ্কন করে নেব, যেটা আমাদের প্রমাণ করতে সুবিধা হবে। তাই সেটা কি? প্রথমে আমরা কি করব? যে ও কেন্দ্র হতে এবি এবং সিডি এর উপরে দুটি লম্ব অঙ্কন করব। অর্থাৎ লম্ব অঙ্কন করলাম ও ই আর ও এফ, দুটি লম্ব অঙ্কন করলাম এবং ওপি আমরা কি করব? যোগ করব। ওপি যোগ করব। এই হচ্ছে আমাদের প্রমাণের সুবিধার্থে আমার চিত্র বা অঙ্কন। এখন হচ্ছে অঙ্কন।
ও হতে ওই লম্ব এবি এবং ওএফ লম্ব সিডি অঙ্কন করি। আমরা কি করছি, ও হতে ওই লম্ব এবি, ওই লম্ব আঁকলাম এবি এর উপরে, আর ওয়েব লম্ব সিডি, ওয়েব লম্ব আঁকলাম সিডির উপরে, লম্ব অঙ্কন করলাম। এরপর কি করলাম, ওপি যোগ করি এখানে, তারপরে হলো ও পি যোগ করি। ওকে, যোগ করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখন প্রমাণ। আমরা এখন মূল প্রমাণ শুরু করি। এখন যেহেতু আমরা লম্ব অঙ্কন করছি, ওই এবং ওএফ হচ্ছে লম্ব, সুতরাং এখানে আমরা কি পেলাম, এখানে দিলে আমরা সমকোণ পাবো অবশ্যই, ও ই পি আর হলো ও এফ পি, এরা অবশ্যই সমকোণ হবে যেহেতু এরা হচ্ছে লম্ব। আর দুটো সমকোণ পাওয়াতে কি হলো, আমরা কি দেখলাম দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। আচ্ছা, যেহেতু ওই লম্ব এ বি এবং ওএফ লম্ব সিডি, অতএব কোণ হচ্ছে ও ই পি সমান সমান কোণ ও এফ পি সমান সমান 90 ডিগ্রি। সুতরাং এই কোণ দ্বয় কি হবে, 90 ডিগ্রি হবে, যেহেতু উভয় হচ্ছে ওই হচ্ছে এবির উপর লম্ব আর ওএফ হচ্ছে সিডির উপর লম্ব। আর এই দুটো কোণ 90 ডিগ্রি হওয়াতে আমরা কিন্তু দুটো সমকোণী ত্রিভুজ পাচ্ছি। তাহলে সুতরাং ত্রিভুজ হচ্ছে পিও ই ও ত্রিভুজ পিও এফ সমকোণী ত্রিভুজ দ্বয়ে, সমকোণী ত্রিভুজ। তাহলে এই দুটো ত্রিভুজ আমরা সমকোণী হলো, কারণ এদের হচ্ছে কোণগুলো হচ্ছে একটি কোণ 90 ডিগ্রি। এখন আমরা এই ত্রিভুজ দুটোকে সমসম কোণ করব। কি হবে, এখন আমরা একটা খেয়াল করি, সমকোণের বিপরীত বাহু হয় অতিভুজ। তাহলে পিও ই ত্রিভুজের ই কোণ যদি সমকোণ হয় তার বিপরীত হলো ওপি, তার এটা একটা অতিভুজ। আবার পিও এফ ত্রিভুজের সমকোণ হচ্ছে এফ বা ও এফ পি, এর বিপরীত হচ্ছে ওবি, তাহলে ওবি হচ্ছে অতিভুজ। আর অতিভুজ কিন্তু এখানে সাধারণ, উভয় ত্রিভুজের অতিভুজ কিন্তু একই। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অতিভুজ ওপি সমান অতিভুজ ওপি, অতিভুজ ধরে হলো সাধারণ। এরপর যেহেতু ওই এবং ওএফ আমরা লম্ব অঙ্কন করছি এবং এবি এবং সিডি জায়গায় সমান, আমি আবার বলতেছি যে এবি এবং সিডি উভয় যায় কি সমান, এবং ওই আর ওএফ হচ্ছে উভয় হচ্ছে লম্ব। আর আমরা জানি যে বৃত্তের কেন্দ্র হতে সমান সমান জ্যা কেন্দ্র হতে সমদ্বিবর্তী হয়। আচ্ছা, কেন্দ্র থেকে যদি সমদ্বিবর্তী হয় আর দূরত্ব মানে হচ্ছে কি লম্ব দূরত্ব, সুতরাং কি বলা যেতে পারে ওই আর ওএফ সমান, এটা বলা যেতে পারে। তাহলে আমরা এখন এটা বলবো যে ওই আর ওএফ সমান। এখন অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে কি হলো, অতিভুজ সমান হলো এবং যে কোনো একটি বাহু সমান আমরা দেখাতে পারলাম। সুতরাং আমরা এই ত্রিভুজ দ্বয়কে কি বলতে পারবো, সর্বসম বলতে পারবো। তাহলে অতএব ত্রিভুজ পিও ই সর্বসম ত্রিভুজ পিও এফ। তাহলে ত্রিভুজ দ্বয় কি হলো, সর্বসম হলো। আর ত্রিভুজ দ্বয় যেহেতু সর্বসম, তাহলে আমরা তো বলতেই পারি যে পি সমান পি এফ। আমরা জানি ত্রিভুজ দ্বয় সর্বসম হলে অনুরূপ বাহু এবং অনুরূপ কোণ সমান হয়, সুতরাং আমরা বলতে পারবো পিই এবং পিএফ সমান। এটা দুটো হলো সমান, এটা আমরা বলতে পারি। তা আমাদের প্রথম ধাপের কাজ হয়ে গেল, যে আমরা সর্বসম প্রমাণ করলাম এবং এটার মাধ্যমে আমরা বললাম পিই এবং পিএফ সমান। এখন কথা হচ্ছে, আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যদি ব্যাসের উপরে বা কোনো জ্যায়ের উপরে ব্যাস ভিন্ন জ্যা, এখানে ব্যাস নয় তো ব্যাস ভিন্ন জ্যা, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যদি ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপরে আমরা লম্ব অঙ্কন করি, ওই জ্যাটি
সমদ্বিখণ্ডিত হয়। তাহলে আমরা লিখতে পারি যেহেতু ওই লম্ব এবি অতএব এই সমান সমান হচ্ছে হাফ এবি। আমরা এটা বলতে পারি যেহেতু এটা সমদ্বিখণ্ডিত হয় তাহলে এইটা কি হবে, এবি এর অর্ধেক হবে। এবং এবং হচ্ছে ওএফ লম্ব সিডি অতএব সিএফ সমান সমান হাফ সিডি। এটা আমরা কিন্তু বলতে পারি ঠিক একই কারণে, কেন এটাও লম্ব আর তাহলে এই জায়গাটাকে সমদ্বিখণ্ডিত করছে, কেন লম্বটা আঁকা হয়েছে কেন্দ্র থেকে। তাহলে এই সমান হাফ এবি আর সিএফ সমান হচ্ছে হাফ সিডি, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আরেকটি সিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম যে কেন সমান, কেন এই হাফ এবি। আমি আবার বলতেছি যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর যদি আমরা কোনো লম্ব অঙ্কন করি, জ্যাটা সমদ্বিখণ্ডিত হয়। যেহেতু জ্যাটা সমদ্বিখণ্ডিত হয় তাহলে এই এবং বি সমান, আর এই এবং বি সমান হলে কি বলা যেতে পারে, এই হচ্ছে এবি এর অর্ধেক। ঠিক একই কারণে সিএফ হবে সিডি এর অর্ধেক বা হাফ, হাফ সিডি হাফ এবি। এখন কথা হচ্ছে আমাদের তো শর্ত উল্লেখ আছে যে দুটি সমান, যে দুটি সমান অর্থাৎ এবি এবং সিডি সমান। যেহেতু এবি সমান সিডি অতএব হাফ এবি সমান হাফ সিডি। এটা স্বাভাবিক কথা, কেননা এবি এবং সিডি সমান, যদি তারা পূর্ণ অংশ সমান হয় তাদের এদের অর্ধেক কি হবে, সমান হবে। এরকম সাধারণ একটা সেন্স। সুতরাং আমরা কি লিখতে পারি, এখানে আমরা তো পেয়ে গেছি হাফ এবি মানে হচ্ছে এই আর হাফ সিডি মানে হচ্ছে সিএফ। তাহলে হাফ এবি তে আমরা কি লিখবো, এই লিখবো, আর হাফ সিডি হচ্ছে সিএফ, এটা আমরা লিখলাম। খুব সাধারণ ভাবে কিন্তু এটা বিষয়টা চলে আসলো। এখন কথা হচ্ছে এখানে পি এবং পি এফ আমরা কিন্তু সমান দেখাইছি। এই দুটো ত্রিভুজকে সরসম কোণ করে আমরা কি দেখাতে পারছি, পি এবং পি এফ। এখন পিই দেখি, পিই আর হচ্ছে পি এফ উভয়ে যেহেতু সমান, উভয় কি সমান, তাহলে আমরা সমীকরণের সমাধানের নিয়মে কি করতে পারি, যে উভয় পক্ষে সমান সমান অংশ যোগ করতে পারি। উভয় পক্ষে কি করতে পারি, সমান সমান অংশ যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করতে পারি। এটা কিন্তু সমীকরণের সমাধানের একটা পদ্ধতি। সেই অনুযায়ী আমরা পি এবং পি এফ যদি উভয় পক্ষে যোগ করি তাহলে কিন্তু সমীকরণের মানের কোনো সমস্যা হবে না, কেননা পি এবং পি এফ সমান। এখন কথা হচ্ছে যে কথাটা কি, যে পি এবং পি এফ আমরা কোথায় যোগ করব। এটা জাস্ট একটু খেয়াল করলে বিষয়টা খুব জটিল বিষয়, জটিল কিছু নয়। আবার আমরা খেয়াল করি এই সাথে আমরা কি পি এফ যোগ করতে পারবো, আমরা যদি চিত্রানুসারে এই এখানে পি এফ এখানে, না এই দুটো যোগ হচ্ছে না, তাহলে এই সাথে যোগ করা যাবে পি। তাহলে যেখানে এই আছে সেখানে আমরা পি যোগ করব, আর সিএফ এর সাথে যোগ করা যায় পি এফ, অর্থাৎ যেখানে সিএফ আছে সেখানে আমরা পি এফ যোগ করব। তাহলে উভয় পক্ষে আমরা সমান সমান অংশ যোগ করি, এই যোগ পি সমান সমান সিএফ যোগ পিএফ। তাহলে অতএব কি দাঁড়ালো, এই এবং পি যোগ করলে হয় এপি, আর সিএফ এবং পিএফ যোগ করলে হয় সিপি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে আমাদের যে অংশ দ্বয় সমান, অর্থাৎ বৃহত্তর অংশটা এপি এবং সিপি, অর্থাৎ এবি যে বৃহত্তর অংশ আর সিডি যে বৃহত্তর অংশ, দ্বয় কিন্তু অংশ সমান হলো। আমরা একটি প্রমাণ করে ফেললাম। এখন আমরা প্রমাণ দেখব যে ক্ষুদ্রতর অংশটা অর্থাৎ পিডি এবং পিবি এটা সমান কিনা, বা সমানটা কিভাবে দেখানো যেতে পারে।
এখন আমরা এই সমানটা দেখানোর চেষ্টা করব। এখন আচ্ছা, আমরা তো জানি যে এবি এবং সিডি সমান, তাহলে এটা এবি সমান সিডি, এই দুটো সমান। আর এপি এবং সিপি সমান, এটা আমরা কিন্তু এই অংশে প্রমাণ করছি। এপি এবং সিপি সমান। আমরা সমীকরণ সমাধানের নিয়মে কি জানি, কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা আলোচনা করলাম, যে উভয় পক্ষে আমরা সমপরিমাণ কি মানে সংখ্যা বা কোনো কিছু বা অংশ যোগ বিয়োগ গুণ অথবা ভাগ করতে পারি। তাহলে সেদিক থেকে বলতে গেলে আমরা এবির সাথে কোনো কিছু যদি বিয়োগ করি, অর্থাৎ বাদ দেই এবি থেকে, ঠিক সেই সমপরিমাণ যদি আমরা সিডি থেকেও বাদ দেই, তাহলে কিন্তু সমীকরণের সমাধানে কোনো সমস্যা হয় না বা সমীকরণের উপর কোনো প্রভাবও ফেলে না, মান কিন্তু ঠিকই থাকে। আচ্ছা, তাই যদি হয়, এখন আমরা কি দেখি, এবি থেকে এবি থেকে যদি এপি বাদ দেই আর সিডি থেকে যদি সিপি বাদ দেই, কেননা এপি এবং সিপি সমান, উভয় পক্ষ থেকে সমান সমান অংশ আমরা বাদ দিচ্ছি। তাহলে এবি থেকে বাদ দিচ্ছি হচ্ছে এপি, আর সিডি থেকে বাদ দিচ্ছি সিপি। এখন কথা হচ্ছে কিভাবে বুঝবো যে আমরা এই পাশে এপি আর এই পাশে সিপি বাদ দেব? এটা বোঝাটা খুব জটিল কিছু না। আমরা দেখব যে চিত্রটা খেয়াল করব। এবি এখানে আছে এপি, এবি রেখারই একটি অংশ কিন্তু এবি, আর সিডি রেখারই একটি অংশ কিন্তু সিপি। আমরা এই রেখার অংশটা খেয়াল করে এই বাদটা দিব, তাহলে সুবিধা হবে। নাহলে হয়তো মনে রাখতে হবে, আর মনে রাখতে গেলে বিষয়টা জটিল মনে হতে পারে। এবি থেকে এপি বাদ দেওয়া যাচ্ছে, চিত্রে বলতেছে, আর সিডি থেকে সিপি বাদ দেওয়া যাচ্ছে, সিপি বাদ দেওয়া যাচ্ছে চিত্রানুসার। আচ্ছা, এবি থেকে যদি এপি বাদ দেয়, এবি থেকে এপি বাদ দেয়, তাহলে পিবি আসবে, পিবি। আর সিডি থেকে যদি সিপি বাদ দেয়, সিডি থেকে সিপি বাদ দিলে আসবে পিডি, পিডি। তাহলে ক্ষুদ্রতর অংশ ক্ষুদ্রতর অংশের সমান হলো। তাহলে এখানে কি পেলাম, বৃহত্তর অংশটা বৃহত্তর অংশের সমান হলো, আর ক্ষুদ্রতর অংশটা ক্ষুদ্রতর অংশের সমান হলো। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো, বৃত্তের দুটি সমান যা পরস্পরকে সেট করলে এদের একটির অংশদ্বয় একটি অপরটির অংশদ্বয় সমান, আমরা কিন্তু দেখাতে পারলাম যে এবি এবং সিডি পরস্পরকে পি বিন্দুতে সেট করলো। এটাতে অংশ পেলাম কি কি, এবির অংশ হলো দুইটি, এপি এবং পিবি, আর সিডির অংশ হলো দুইটি, সিপি এবং পিডি। তাহলে একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়, এটাকে যদি আমরা আরেকটু খেয়াল করে বলি যে একটির বৃহত্তর অংশ এবং ক্ষুদ্রতর অংশ, বৃহত্তর অংশের সাথে সম্পর্ক হলো বৃহত্তর অংশের, অর্থাৎ একটির বৃহত্তর অংশ অপরটির বৃহত্তর অংশের সমান, আর একটির ক্ষুদ্রতর অংশ অপরটির ক্ষুদ্রতর অংশের সমান। আমরা এইভাবে যদি বলি তাহলে বিষয়টা বুঝতে আমাদের সুবিধা হবে এবং আমাদের প্রমাণটা করতেও অনেক সহজ লাগবে। তাহলে আমাদের কিন্তু প্রমাণটা হয়ে গেল। তারপর আমরা লিখবো প্রমাণিত। এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়, যেটা আমরা যতটা সম্ভব সহজভাবে প্রমাণ করার চেষ্টা করলাম। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ।